ডাকসুতে ভোট গ্রহণের ৪৫ ঘণ্টাতেও শেষ করতে পারেনি গণনা। যদিও সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণার আশা দিল নির্বাচন কমিশন। আনুমানিক ৭টার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারবো বলে আপনাদের মাধ্যমে সবাইকে জানাচ্ছি। ডাকসু ও জাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নেই, বলছেন বিশ্লেষকরা। জাতীয় নির্বাচনে মডেল হিসেবে প্রয়োগের পরামর্শ। বিচার না হলে জাতীয় নির্বাচন মেনে নেওয়া হবে না, বলছে জামাত। সংস্কার এগিয়ে নিতে নির্বাচিত সরকারেই ভরসা আইন উপদেষ্টার। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই ৫ মার্চ নির্বাচনের ঘোষণা সুশীলা কার্কের। স্বস্তি ফিরতে শুরু করেছে কাঠমান্ডু সহ অন্য শহরেও। প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে রাতে মাঠে নামবে টাইগাররা। সুপার 4 নিশ্চিতে শ্রীলঙ্কাকে হারানোর প্রত্যয় লিটনদের। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন। আমি সুমাই রাত্রি, আমি উজ্জ্বল হাফিজ। জাকসুতে ভোট গ্রহণের ৪৫ ঘণ্টাতেও শেষ করতে পারেনি ভোট গণনা। যদিও এবার সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণার আশা দিয়েছে জাকসু নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত ২০টি হলের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শেষ হয়েছে। নির্বাচন যাতে কোনো ধরনের প্রশ্নের মুখে না পড়ে সেজন্য ধীরে কাজ করা হচ্ছে বলে দাবি করেছে জাকসু নির্বাচন কমিশন। এদিকে দীর্ঘ সময় ভোট গণনায় যুক্ত থাকায় অসুস্থ হয়ে পড়েছেন আরও কয়েকজন। তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। বিস্তারিত শাহাদাত অব্রের প্রতিবেদনে। ভোট গ্রহণের পর ৩ দিন ধরে চলছে গণনা। ৮,০০০-এর কাছাকাছি ভোট গুনতে রাত দিন পার করেছে দায়িত্বপ্রাপ্তরা। এমন লম্বা সময় ক্লান্ত ও বিরক্ত শিক্ষার্থী ও প্রার্থীরা। আরও কতটা সময় এই অপেক্ষার প্রহর গুনতে হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে অনেক শিক্ষার্থী ও প্রার্থীরা। এখন পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে স্পষ্টভাবে বলতে পারেনি যে তারা আসলে কখন ফলাফলটি প্রকাশ করতে যাচ্ছে। এই যে বিড়ম্বনা, এটি আসলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং এটি হচ্ছে জাহাঙ্গীরনগর সকল শিক্ষার্থীদের জন্য এটি খুবই উদ্বেগের বিষয়। কিছু কুচক্রমহল হচ্ছে আমাদের জাকসু বাস্তব বানচালের জন্য অনেক পায়তারা করেছে, কিন্তু শিক্ষার্থীরা সেটা মেনে নেয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বদাই হচ্ছে অন্যায়ের সাথে আপোষহীন। যদি কোনো কুচক্রী মহল আমাদের এত প্রতীক্ষার ফলে সংগঠিত জাকসু যদি বানচাল করতে চায়, শিক্ষার্থীরা কখনোই তা মেনে নেবে না। আমাদের ভোট কাস্টিংটা অনেক দীর্ঘায়িত হচ্ছে, যার কারণে সাধারণ শিক্ষার্থী সহ যারা প্রার্থী আছে তাদেরকেও অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। হুট করে একটা দলের দাবির প্রেক্ষিতে আসলে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে আসলে ম্যানুয়ালি ভোট কাউন্ট হবে। এই জন্যই আসলে মূলত বিলম্বটা হচ্ছে। কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে আসলে এটা একটু বেমানান। বারবার ফল প্রকাশের সময় বদলাচ্ছে জাকসু নির্বাচন কমিশন। সবশেষ প্রধান নির্বাচন কমিশনার বললেন, দুপুর ২টার মধ্যে গণনা শেষ, তবে সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে। আমাদেরকে ঘোষণা করার জন্য বেশ প্রস্তুতির কিছু কাজ আছে, সেখানে সময় লাগবে। এই সব মিলিয়ে আমি আনুমানিক ৭টার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারবো বলে আপনাদের মাধ্যমে সবাইকে জানাচ্ছি। এর আগে সকালে কমিশনের সদস্য সচিব ভোট গণনার ধীরগতির কারণ হিসেবে বলেন, হাতে ভোট গণনা এবং নির্বাচন যাতে কোনো ধরনের প্রশ্নের মুখে না পড়ে সেজন্য ধীরে কাজ করছে কমিশন। স্বতঃস্ফূর্তভাবে এবং আমাদের টেকনোলজির সম্মুখে ভোট গণনার কাজটুকু পুলিং এজেন্টের উপস্থিতিতে সুসম্পন্ন হওয়ার পথে। এটা নিয়ে সকলকে অনুরোধ করব কোনো প্রকার বিভ্রান্তি না ছড়ানোর জন্য। অন্যদিকে জাকসু নির্বাচন কমিশনের একজন পদত্যাগ করলেও নির্বাচন কমিশন কোনো পদত্যাগপত্র হাতে পায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য ডক্টর লুৎফুল ইলাহি। এ সময় তিনি জাকসু নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়ে বলেন, কোনো শক্তি ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে শিক্ষার্থীদের সাথে নিয়ে মোকাবিলা করা হবে। পদত্যাগপত্র আমাদের কমিশনে আসেনি, যার ফলে এই বিষয়ে আমি কথা বলতে পারবো না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 33 বছরের শিক্ষার্থীদের যে সংসদ নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তাদের প্রাণের যে দাবি,
দাবি বাস্তবায়নের জন্য শিক্ষক হিসেবে একাডেমিক কার্যক্রমের পার্টকে আমরা নিরলস প্রচেষ্টা চলে আজকে 9 মাস ব্যাপী আমরা নিরলস প্রচেষ্টা, এক সপ্তাহ বেশি আমরা 1 মিনিটও ঘুমাতে পারি না। 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলো, কিন্তু দীর্ঘ সময় পার হলেও জানা যায়নি কে বা কারা হতে যাচ্ছে এই ক্যাম্পাসের ছাত্র প্রতিনিধি। শাহাদাত অফরো, এখন, ঢাকা। উজ্জ্বল, দীর্ঘ 33 বছর পর কিন্তু জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনের ফল নিয়ে কিন্তু ফলাফল নিয়ে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। এবং 11 সেপ্টেম্বরের কথা যদি একটু যেতে চাই, 11 সেপ্টেম্বর ভোট গ্রহণ শুরু হয়েছে এবং রাত থেকে ব্যালট বক্স নিয়ে আসা হয়েছে এবং এই যে ভোট গণনার কিন্তু সেদিন থেকেই চলছে, আজ অবধি ভোট গণনা চলছেই। এবং আরেকটু যদি বলতে চাই, গতকালকের কথা যদি আমরা বলি, গতকাল কিন্তু দেখতে পেয়েছি একজন শিক্ষিকার মৃত্যু হয়েছে এবং একই সাথে প্রধান নির্বাচন কমিশন যিনি রয়েছেন তিনি কিন্তু পদত্যাগ করেছেন। এ বিষয়ে ভোট গণনার সবশেষ খবর জানবো আমাদের সহকর্মীরা রয়েছেন আমাদের সঙ্গে, ক্যাম্পাস থেকে যুক্ত হবেন সহকর্মী সাজিদ আরাফাত এবং ভোট গণনা যেখানে হচ্ছেন সেখানে রয়েছেন শাহাদাত অব্র। শুরুতেই শাহাদাত অব্র, আপনার কাছে যেতে চাই। অব্র, আমরা দেখছিলাম 45 ঘন্টা পেরিয়ে গেছে, এখন একটি কেন্দ্রের ভোট গণনা বাকি রয়েছে, সময় দেয়া হয়েছে সন্ধ্যা 7টায়, আদৌ সম্ভব কিনা? উজ্জ্বল, সেই অপেক্ষার কিন্তু ক্ষণ শেষ। তার মানে হচ্ছে যে একটি কেন্দ্র ছিল রবীন্দ্রনাথ হলের, সেই কেন্দ্রটির ভোট গণনা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। যে অপেক্ষার দীর্ঘ সময়, 3 দিন, বিগত 3 দিন ধরে যে অপেক্ষা, সেই অপেক্ষার কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। এখন আমি যদি একটু দেখাতে চাই যে এখন শেষ মুহূর্তের কাজ চলছে, বিশেষ করে হচ্ছে এই যে এখন চলছে যে ফলাফল আছে সেই ফলাফলের প্রস্তুতি নেওয়া হচ্ছে, কে জিতলো, কে কতগুলো ভোট পেল, সেই হিসেব নিকেশ কিন্তু আমার সামনে ঠিক 2টি টেবিল আছে, সেই 2 টেবিলেই কিন্তু হচ্ছে আমরা লক্ষ্য করছি যে তারা কিন্তু সেই হিসেব নিকেশ করতেই ব্যস্ত। সবগুলো ব্যালট কিন্তু ইতিমধ্যেই গণনা করা হয়েছে এবং সেই গণনার পাশাপাশি কিন্তু হচ্ছে তারা কিন্তু হচ্ছে বিভিন্ন যেই তথ্যপাত্র সেগুলো কিন্তু হচ্ছে সংগ্রহ করে কে কতগুলো ভোট পেয়েছে সেগুলো কিন্তু হচ্ছে এই মুহূর্তে তারা প্রস্তুত করছে। শেষ মুহূর্তের যেই ফল, সেই ফল কিন্তু হচ্ছে তারা প্রস্তুত করতে এখন কাজ করছে। তার পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন যে ব্যালট বক্স আছে সেই ব্যালট বক্সগুলো কিন্তু হচ্ছে ঠিক পাশেই সাজানো আছে, মানে যেগুলো হচ্ছে গণনা করা শেষ সেগুলো কিন্তু হচ্ছে পাশেই আবারও সাজানো আছে। সবকিছু মিলিয়ে বলা চলে যে এই দীর্ঘ অপেক্ষার যে পালাটি সেটি কিন্তু শেষ, আর তার জন্য কিন্তু তাদের যেই ব্যস্ততা, নির্বাচন কমিশনের ব্যস্ততা, সেটি কিন্তু তারা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর উজ্জ্বল, আরও একটি বিষয় জানিয়ে রাখি যে নানা নাটকীয়তার পরে কিন্তু এবার শেষ হতে যাচ্ছে নির্বাচন কমিশনের এই যে ধীর গতির যে ভোট গণনা, সেটি কিন্তু শেষ হয়ে গেছে। এবার ফল প্রকাশের পালা। আপনি যে প্রশ্নটি করেছিলেন যে আদতে 7টা বাজে প্রকাশ করতে পারবে কিনা, বলা চলে যে 7টার আগেই কিন্তু হচ্ছে এই ভোট গণনার প্রক্রিয়া যেহেতু শেষ হয়ে গেছে, ভোট ফলাফল কিন্তু হচ্ছে প্রকাশ করতে এত সময় প্রয়োজন হবে না, যেহেতু হচ্ছে ইতিমধ্যেই গণনা শেষ, সেহেতু কিন্তু 7টার আগেই এই ভোট গণনার পর ফল প্রকাশ কিন্তু করা সম্ভব। কিন্তু যেহেতু বারবার সময় দিয়ে, আপনি জানেন যে গতকালকেও ঠিক সন্ধ্যায় ফল প্রকাশ করা হবে, এরপর রাতে, এরপর আজকে সকালে ফল প্রকাশ করার কথা থাকলেও কোনোভাবেই নির্বাচন কমিশন কিন্তু এই যে তাদের কথা, সেই কথা রাখতে পারেনি। যার কারণে কিন্তু তারা কিছুটা সময় হাতে নিয়ে, যেহেতু আপনি জানেন যে শুধুমাত্র ব্যালট গণনা করলেই হয়ে যায় না, বরঞ্চ হচ্ছে ব্যালটের পাশাপাশি ফল প্রকাশ করতে হয়। ফল প্রকাশের জন্য নানা রকম যেই সমীকরণ, কে জিতলো, কে কতটুকু ভোট পেল আর কে কতখানি ভোট পেল না, সেই সমীকরণটাও কিন্তু হচ্ছে এই যে এই সেই ফল প্রকাশের মধ্য দিয়ে জানা যায়। তো আনুষ্ঠানিক ফল প্রকাশের জন্য কিন্তু উজ্জ্বল আমাদের 7টা পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা যতখানি তথ্য পেয়েছি 7টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই যে জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচনে যেখানে ভোট গ্রহণ হচ্ছে সিনেট ভবন থেকে, এই ছিল আমার কাছে সর্বশেষ। এবার একটু আমরা সাজিদ আরাফাতের কাছে যেতে চাই। সাজিদ, আপনার কাছে জানতে চাই, 21টি হলের ভোট গণনা শেষ হয়েছে, আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। এখন আপনার এখানে আসলে সর্বশেষ পরিস্থিতি কি জানতে চাই?
সবশেষ পরিস্থিতি বলতে আসলে অপেক্ষার প্রহর কখন শেষ হবে সেটি কিন্তু সবাই বলছেন, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু অনেক প্রার্থী যারা রয়েছেন, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের অনেক প্রতিনিধি এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। সবশেষ আমরা যেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা এখানকার যে জনসংযোগ কর্মকর্তা তার মাধ্যমে বা আমাদের সহকর্মী অভ্র জানাচ্ছিলেন যে ভোট গ্রহণ শেষ হয়েছে, সবশেষ কিন্তু রবীন্দ্রনাথ হলের যে ভোট গণনা সেটি গণনা চলছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে সন্ধ্যা 7টার মধ্যে এই যে নির্বাচনের ফলাফল, বহুল কাঙ্ক্ষিত যে ফলাফল, সেই ফলাফল দেয়া হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন করতে আসলে তারা নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। সেই চেষ্টায় আমরা দেখছি যে পরবর্তীতে যে লোকবল ছিল সেই লোকবল বাড়ানো হয়েছে, এমন পরিস্থিতি আমরা দেখেছি। এই মুহূর্তে আমি জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে রয়েছি, যেটি বলছিলাম যে এখানে অনেক প্রার্থী, শিক্ষার্থী তারা কিন্তু অপেক্ষা করছেন। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেছে, তারা অনেকেই এখানে ক্লান্তি নিয়ে, সবার চোখে মুখে আমরা ক্লান্তির ছাপ দেখছি। সেই ক্লান্তিকর অবস্থায় এখানে দিন যে সময় তারা কাটাচ্ছেন, এবং ভেতরে একটু দেখাতে চাই এখানকার যারা বলছিলেন তাদের সাথে আমরা কথাও বলেছি। তারা যেটি বলছিলেন যে এই যে দীর্ঘ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত ফলাফলটি ঘোষণা করবে কখন, সেই অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছিলেন। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম, প্রভিসি যেটি জানিয়েছিলেন বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম সময় বেঁধে দিয়েছিলেন, তারা সেই সময় বেঁধে দেওয়ার পরও কিন্তু নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশ করতে ব্যর্থ হন তারা। পরবর্তীতে আজকে কিন্তু সবশেষ সন্ধ্যা 7টার মধ্যে নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল ঘোষণার কথা তিনি জানিয়েছেন। এবং আমরা দেখাচ্ছি এখানে বিভিন্ন যে প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের অনেক প্রতিনিধি এখানে রয়েছেন। এবং বেশ সেই বৃহস্পতিবার যেদিন ভোট গ্রহণ শেষ হয়েছে, ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই তারা এই যে ফলাফলের জন্য অপেক্ষা করছেন, এবং সেই ফলাফলের যে সময় সেটি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। যেটি বলছিলাম যে ভোট গণনার সময় 40 থেকে 42 ঘন্টার মতো পেরিয়ে গেছে, তারপরেও কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল দিতে পারেনি প্রশাসনের অব্যবস্থাপনা ছিল, সেটিও কিন্তু অনেক সময় আমরা তুলে ধরেছি, উঠে এসেছে নানা জনের বক্তব্যে। এবং সবশেষ আমরা যেটি জানতে পেরেছি যে আজ সন্ধ্যা 7টার মধ্যে নির্বাচনের যে ফলাফল সেটি দেওয়া হবে, এবং সেই ফলাফল আমরা সেখানে আমাদের আরেক সহকর্মী রয়েছেন, তিনি জানাচ্ছিলেন ফলাফল যে গণনা হচ্ছে, ভোট গণনা সেখানকার যেটি সবশেষ হল হিসেবে রবীন্দ্রনাথ হলের ভোট গণনা শেষ হয়েছে, এবং পরবর্তীতে আরও যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো করতে আরও কিছুটা সময় লাগতে পারে। সেই সময়গুলো পেরিয়ে সেই কার্যক্রমগুলো সম্পন্ন হলেই কিন্তু সেই যে কাঙ্ক্ষিত ফলাফল, যেটির জন্য আসলে প্রায় 40 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছে, সেই অপেক্ষার পালা শেষ হবে। তবে অনেকগুলো অভিজ্ঞতার অভাব ছিল, নির্বাচন 33 বছর পর হচ্ছে, এই নানান বিষয়গুলো কিন্তু উঠে এসেছে, আমরা বিভিন্ন সময় তুলে ধরেছি। সেগুলো সত্ত্বেও সব কিছু বাধা উপেক্ষা করেই সবশেষ যে নির্বাচনের ফলাফলটি ঘোষণা হবে সেটির জন্য অপেক্ষা করছে এখনও। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সবশেষ খবর। জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা। গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা চলছে রাজধানীর গুলশানে। সেখানে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। প্রসেস বা অর্ডারের কথা বলে, তাহলে যেই ব্যাড প্রেসিডেন্ট অথবা ইনস্ট্যান্স সৃষ্টি হবে, সেটা যদি ভবিষ্যতে ফলোড হওয়ার মতো কোনো প্রেসিডেন্ট সৃষ্টি হয়, তাহলে যেটা হবে যে ভবিষ্যতে আর সাংবিধানিক ব্যবস্থা অক্ষুণ্ণ থাকবে না। 2 বছর হোক 5 বছর পরে সেটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার স্থাপন করার জন্য দাবি উঠতেই থাকবে। তো সুতরাং রাষ্ট্রকে আমরা একটা ট্র্যাকের মধ্যে ওঠাতে পেরেছি অনেক রক্তদানের মধ্য দিয়ে, সেটাকে আমরা ডিউলি একটা কনস্টিটিউশনাল লিগ্যাল প্রসেসের মধ্যে নিয়ে যাই। এর বাইরে যদি আমরা কোনো কিছু এখন চিন্তা করি, হ্যাঁ সেটা বৈপ্লবিক চিন্তা হতে পারে, সেটা অনেকে জনগণের অভিপ্রায়ের কথা বলে সেই বক্তব্যটা দিচ্ছেন, এবং জনগণের অভিপ্রায়ই চূড়ান্ত আইন বলে অনেকে বক্তব্য দিচ্ছেন, সেটা স্বীকার করি। তবে সেই জনগণের অভিপ্রায় তো বিভিন্ন রকম বক্তব্যের মাধ্যমে, বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্নভাবে প্রতিবাদ হচ্ছে। আমি বলছি এটা জনগণের অভিপ্রায় এভাবে, আরেক পার্টি বলছে ওইভাবে, আরেক পার্টি বলতে পারে, এবং সেই অভিপ্রায়টা বিভিন্ন ডায়াসে বিভিন্ন রকম বলতে পারে। আমরা এখানে একজন বলছি, একবার বলবো, আর একটা রাউন্ড টেবিল আরেকবার বলবো, রাস্তায় আরেকবার বলবো। সুতরাং অভিপ্রায় কোনটা,
জনগণের অভিপ্রায় হচ্ছে 24 গণ অভ্যুত্থান 2024-এর গণ অভ্যুত্থানের অভিপ্রায় কোনটা, সবাই এক বাক্যে স্বীকার করবেন যে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠাই হচ্ছে আমাদের সেই অভ্যুত্থানের অভিপ্রায়। সেই অধিকারগুলো কি? আমরা সংগ্রাম করেছিলাম ভোটাধিকার প্রয়োগের অধিকারের জন্য। আমরা 16 বছর অবিরাম সংগ্রাম করেছি সুশাসন প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কার্যকর হবে সেই অধিকারের জন্য, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য। ইন টোটাল সেটা যদি বলতে চাই তাহলে বলবো যে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল সেটা। রাজধানীর গুলশানে আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবারে জানাবো রাকসু নির্বাচনের খবর। রাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। আগামীকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরপরই শুরু হবে নির্বাচনী প্রচারণার কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত আছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, জানাবেন প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সবশেষ কী তথ্য রয়েছে? উজ্জ্বল, তফসিল অনুযায়ী আজকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রার্থীদের যে মনোনয়ন ফরম প্রত্যাহারের আজকে কিন্তু শেষ দিন। মূলত শিক্ষার্থীরা যারা ইতিমধ্যে বেশ কয়েকটি করে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তাদের মধ্যেই এই মনোনয়ন ফরম প্রত্যাহারের হিড়িকটা আমরা দেখতে পাচ্ছি। এ পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত 5 জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম প্রত্যাহার করে নিয়েছেন। মূলত তাদের ভিতরে একজন নারী বিষয়ক সম্পাদক, তিনি টোটালি এই রাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন, যার জন্য তিনি মনোনয়ন ফর্মটি প্রত্যাহার করে নিয়েছেন। বাকি যে 4 জন রয়েছেন তাদের মধ্যে একজন সিনেটের প্রতিনিধিও রয়েছে, পাশাপাশি সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং বিতর্ক এবং সাহিত্য বিষয়ক সম্পাদক সহ কার্যনির্বাহী সদস্য সহ আরও একটি পদের কিন্তু তারা মনোনয়ন ফর্ম প্রত্যাহার করেছেন। কারণ হিসেবে তারা যেটি বলেছেন আমাদের, সেটি হচ্ছে তারা এর বাইরেও আরও একাধিক পদে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন, যার জন্য আরও একটি যে পদ রয়েছে সেই পদেই তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও আমাদের জানিয়েছেন। আগামীকাল থেকে শুরু হবে মূলত রাকসুর যে নির্বাচনী প্রচারণা সেটি কার্যক্রম। আগামীকাল প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা সেটি ঘোষণা হওয়ার পরপরই প্রার্থীরা তাদের নির্বাচনী যে ব্যালট নম্বর সেটি কিন্তু পেয়ে যাবেন। আর ব্যালট নম্বর পাওয়ার পরপরই তারা পুরো ক্যাম্পাস জুড়ে তাদের যে প্রচারণার যে আমেজ সেটি কিন্তু শুরু করবেন বলেও আমরা জানতে পেরেছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে নির্বাচনকে স্বচ্ছ এবং যতটা স্বচ্ছতার সহায় নির্বাচনটি করা যায় সেই বিষয়ে তাদের যে ত্রুটি বিচ্যুতি এ পর্যন্ত আছে সেগুলো শুধরে নিয়ে তারা নতুনভাবেই কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি নির্বাচনের যে ব্যালট পেপার এবং ব্যালট বাক্স সেটি কিন্তু নির্মাণের জন্য তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এবং তাদের এই নির্বাচনী আমেজকে ঘিরে ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশে তৈরি হয়ে গেছে। সেটি আগামীকাল থেকে প্রচারণার মাধ্যমে আরও বেশি পরিসরে বিস্তার করবে বলে আমরা জানতে পেরেছি। উজ্জ্বল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মারুফ হাসান যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে আগামীকাল থেকে শুরু হচ্ছে মনোনয়নপত্র বিতরণ। এছাড়া মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বুধবার পর্যন্ত। প্রতিদিন সকাল 9:30 থেকে শুরু হয়ে বিকেল 3:30 পর্যন্ত চলবে মনোনয়ন বিতরণ। কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিটি ফর্মের দাম নির্ধারণ করা হয়েছে 300 টাকা, আর হল সংসদের ফর্মের দাম 200 টাকা। একজন শিক্ষার্থী কেবল একটি ফর্ম সংগ্রহ করে একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। প্রায় 36 বছর পর চাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ। এছাড়া প্যানেল নির্ধারণ নিয়েও আলোচনা করছে ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে 7ম চাকসু নির্বাচন। ভোট গ্রহণ চলবে ওয়ামেরার ফোরামে। সদ্য অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনগুলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মডেল হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডাকসুতে কিছু বিচ্যুতি ও জাকসুতে নির্বাচন অব্যবস্থাপনা থাকলেও নির্বাচনের স্বচ্ছতা নিয়েও কোনো প্রশ্ন নেই বলে মত বিশ্লেষকদের। ছাত্র সংসদ নির্বাচনের স্বচ্ছতা অন্তর্বর্তী সরকারের অধীনে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের আস্থা অর্জন করবে বলেও মনে করেন তারা। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে।
ডাকসু নির্বাচনকে ধরা হয়েছিল ফেব্রুয়ারিতে হতে যাওয়া অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের অ্যাসিড টেস্ট। শুধু ডাকসুই নয়, সদ্য অনুষ্ঠিত জাকসু ও আসন্ন অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলোও এই পরীক্ষার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় ১.৫ দশক ভোটাধিকার বঞ্চিত সাধারণ ভোটারদের নজরও ছিল ডাকসু ও জাকসুর দিকে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে দাবি উঠেছিল নির্বাচনকালীন সরকারের। কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও দুটি ছাত্র সংসদ নির্বাচন স্বচ্ছতা নিয়েই শেষ হয়েছে। তবুও প্রশ্ন, একটি সুষ্ঠু নির্বাচনের পথ কতটা উতরানো গেল? দমবদ্ধ পরিবেশ থেকে যখনই ডক্টর ইউনূস এসে দায়িত্ব নিয়েছেন, সবাই এটা আশার আলো দেখেছে। এখন তারা আস্থা রেখেছে যে ডক্টর ইউনূস যখন একটা ইলেকশন ঘোষণা করেছেন বা একটা ইলেকশন যখন হবে, তখন তারা মোটামুটি প্রস্তুত যে হ্যাঁ ভোট দিব, এবং তাদের একটা আস্থা তৈরি হয়েছে। এখন ইলেকশন আসলে, বিশেষ করে এই প্রথম দুটো ইলেকশন ঢাকা ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি ইলেকশন, এটা যেহেতু সুষ্ঠুভাবে হয়েছে এবং এটার বিরুদ্ধে ওরকমভাবে কোনো কমপ্লেনও আসে নাই, সুতরাং আমাদের প্রান্তিক জনগণের সবারই মনে একটা ভরসা তৈরি হয়েছে যে ইলেকশন হয়তো সুন্দরভাবেই হবে। আমরা কিভাবে অংশীজনের কাছে পৌঁছেছি এবং একটা নির্বাচন অংশগ্রহণের ক্ষেত্রে যে অন্তঃস্থ অংশীজন এবং বহিস্থ অংশীজন, অন্তঃস্থ অংশীজন তো আমাদের এখানে আপনারা জানেন, শিক্ষার্থী, কর্তৃপক্ষ, বিভিন্ন ধরনের যারা আছেন, কিন্তু বহিস্থ অংশীজনও তো কম না, রাজনৈতিক দল, রাষ্ট্রপক্ষ, সরকার পক্ষ, বিভিন্ন প্রতিষ্ঠান। সুতরাং এই দুয়ের মধ্যে যে একটা সমন্বয় করা সম্ভব এবং অত্যন্ত আন্তরিকতার সাথে সেই সমন্বয়টা করা সম্ভব, সেটা তো আমার মনে হয় যে জাতীয় নির্বাচনে অনুসরণ করা সম্ভব। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ভাবনায় রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখার চেষ্টা ছিল বলে জানান সদ্য অনুষ্ঠিত ডাকসুর রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস.এম. শামীম রেজা। এই নির্বাচনকে তিনি ব্যাখ্যা করছেন জাতীয় নির্বাচনের মাইক্রো মডেল হিসেবে। জাতি একটা নির্বাচনের মডেল দেখতে চাই। আমরা মনে করি না যে আমাদের নির্বাচনটাই পুরোপুরি প্রতিফলিত হতে হবে জাতীয় নির্বাচনের কাঠামোতে। জাতীয় নির্বাচন তো অনেক বড় আয়োজন, নির্বাচন কমিশন আছে, সচিবালয় আছে, দশকের পর দশক তারা নির্বাচন করেন। যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রত্যেকে তার সঙ্গে যুক্ত হন, আইন শৃঙ্খলা সহ। আপনি জানেন যে বিপুল আয়োজন, আমাদের তো সে আয়োজন নাই। কিন্তু আমরা জাতির এই প্রত্যাশাটাকে গ্রহণ করেছি। পুরো 18 কোটি মানুষের যে দৃষ্টি আমাদের দিকে, সেটা আমরা তো কাঠামোগতভাবে হয়তো সেটা উত্তর দিতে পারবো না, কিন্তু একটা মডেল হিসাবে, একটা মাইক্রো মডেল হিসাবে আমার মনে হয় যে আমরা এই শতচাপের মধ্যে থেকেও আমরা চেষ্টা করেছি দিতে। ডাকসু ও জাকসুর এমন সাফল্যের পর জাতীয় নির্বাচনে অংশ নেয়া ভোটাররাও সরকারের উপর ভরসা পাবেন বলে মনে করছেন অধ্যাপক জিন্নাত আরা নাজনীন। ছাত্র সংসদ নির্বাচনের মডেল জাতীয় নির্বাচনে প্রয়োগ করারও পরামর্শ দেন তিনি। 16 বছরে যে আমাদের ইনস্টিটিউট তো সবই ধ্বংস হয়ে গেছে, এখন এইটুকু সময়ের মধ্যে ইনস্টিটিউট ওইভাবে তৈরি করা সম্ভব না। সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি যদি মডেল হিসাবে নেওয়া হয়, এখানে কিভাবে কাজ হয়েছে, এবং ইচ্ছা করলে এখান থেকেও কিছু মানুষকে নিয়ে যাওয়া যায়, তাদেরকেও ওখানে যদি নেওয়া হয়, আমার মনে হয় যে ইলেকশন পুরো প্রসেসটাই ভালো হবে। ছাত্র সংসদ নির্বাচনগুলোর মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সাথে জড়িত অংশীজনরা আন্তরিক হলে ও প্রার্থীদের আচরণবিধির আওতায় নিয়ে আসতে পারলেই জাতীয় নির্বাচনেও এমন দৃষ্টান্ত স্থাপন সম্ভব। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত না করে নির্বাচন হলে তা জাতির সাথে প্রহসন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় ঐক্য জোটের উৎসকে জুলাই সনদের বাস্তবায়ন, নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র সংগঠন শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জামায়াতে ইসলামী যেন তেন নির্বাচন চায় না উল্লেখ করে আয়োজিত সংলাপে তিনি জানান, অনেকেই নির্বাচনের কথা বলে কিন্তু গণহত্যার বিচারের কথা বলে না। এ সময় তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন, সবাই আগ্রহ নিয়ে বসে আছে, কিন্তু জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার সময়ক্ষেপণ জনমনের নেতিবাচক প্রভাব ফেলেছে। বক্তব্যের শেষাংশে তিনি আশা ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনে সবার অংশগ্রহণের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে তোলা হবে বলেও মন্তব্য করেন মাওলানা আব্দুল হালিম। জাকসু নির্বাচনের রেজাল্ট যদি 3 দিনে না হয়, জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ হবে, এই নিশ্চয়তা আমরা কিভাবে পাই? জুলাই জাতীয় সনদের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আগে দেওয়া হয়েছিল, আমরা মতামত দিয়েছি, আবার গতকাল আরেকটা পাঠিয়েছি, ইরান ভাই আমাকে বলল। কিন্তু আমরা মনে করি জুলাই জাতীয় সনদে আইনি ভিত্তি না দিলে, ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা স্বাক্ষর করব না। আপনি দেখবেন অনেকে নির্বাচন যতবার বলে ততবার এই গুরুত্বপূর্ণ এই মামলার ব্যাপারে কথা বলে না।
তাহলে বোঝা গেছে কিছু ফাঁক ফোকর এখানে আছে। স্পষ্ট আমরা বলতেছি, জুলাইয়ের শহীদদের হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার ছাড়া, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ছাড়া জনগণ নির্বাচন হয় না। নির্বাচনের পর সরকারে আসা কোনো রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের চেতনাকে ভুলে গিয়ে সংস্কারগুলোকে ভণ্ডুল করে দেবে এমন নিরাশাবাদী হতে চাই না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কক্সবাজারের উখিয়ায় এক কর্মশালায় এসব কথা বলেন ডক্টর আসিফ নজরুল। অসামান্য আত্মত্যাগের পর এরপরে যে ইলেকশন, তারপরে আসা কোন একটা রাজনৈতিক দল সম্পূর্ণভাবে এই জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশাকে বিস্তৃত হয়ে আমাদের সব সংস্কার ভণ্ডুল করে দিবে, এতটা নিরাশাবাদী আমরা না। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে, আমরা আইনগুলা করছি অনেক ওপেনলি, অনেক কনসালটেশন করে। আমরা যে কোনো আইন করার আগে 3-4 কনসালটেশন করছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার নিষিদ্ধ নয়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কোন দলে ভোট দেবে তা কেউ বলতে পারে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সাভারের ধামরাইয়ে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই, সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়েই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে। কোনো সরকারি কর্মকর্তা যদি পক্ষপাতিত্ব করে তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও বর্তমানে দেশে বিদ্যুৎ সংকট নেই উল্লেখ করে দ্রুতই শিল্প কারখানায় চলমান গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেন তিনি। অনেকগুলো অনিশ্চয়তা আছে এখানে এই ভোটের নির্বাচনে। আওয়ামী লীগ এখন ওই যে অ্যাক্টিভিটি নিষিদ্ধ, কিন্তু তাদের তো ভোটাধিকার তো নিষিদ্ধ করা হয় না। তো তারা কাকে ভোট দেবে তোমরা জানো? কেউ? আমি জানি, কেউ জানে না। সারা দেশের মতো সিলেটেও প্রতি বছর আশঙ্কাজনকভাবে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের সংখ্যা, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস। চিকিৎসকরা বলছেন, এ রোগে শুধু শারীরিকভাবেই নয় বরং মানসিকভাবেও দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হচ্ছেন শিশুরা। শিশুদের ডায়াবেটিসের ঝুঁকি কমাতে শারীরিকভাবে সক্রিয়তা বাড়ানোর পাশাপাশি অস্বাস্থ্যকর খাবার পরিবেশন বন্ধেও অভিভাবকদের জোরালো ভূমিকার পরামর্শ চিকিৎসকদের। অনিল পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন সন্দীপন শুভ। তানিয়া বেগম মাত্র 15 বছর বয়সে যার শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস। মানসিক ও শারীরিকভাবে এখন অনেকটাই বিপর্যস্ত তিনি। অল্প বয়সে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ায় চিন্তিত তানিয়ার পরিবারের অভিভাবকরাও। ডাক্তার নিরে সব হইছে, হওয়া বাদে পরীক্ষা টান দিছুন, দেওয়া বাদে পরীক্ষা করছুন, পরীক্ষা হইয়া তো ধরা পড়ছে ডায়াবেটিস। অপারেশন করে ঔষধ খাওয়াইছি, ঔষধ তো এখন বাচ্চার বয়স কম, এর গতিকে ডায়াবেটিস হয়ে গেছে। শুধু তানিয়া একা নন, গত কয়েক বছরে সিলেটে শিশু কিশোরদের ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। নিজের সবসময় খালি মাঞ্জার থাকতাম, টিফান থাকতাম, কি ডায়াবেটিস করি আমরা মনও থাকতো, লক্ষণও করতাম না। ঘুমাইলে সকাল উঠে ওখানে খাওয়া মারি ধরে আর উবাই লিভার ঠিক হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, শিশু কিশোরদের নিয়মিত শরীরচর্চার অভাব, খেলাধুলার সুযোগ না থাকা, অস্বাস্থ্যকর খাবার ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে দ্রুত বাড়ছে ডায়াবেটিস। এই ওবেসিটিটাই বর্তমান সময়ে টাইপ 2 ডায়াবেটিস বাচ্চাদের ক্ষেত্রে হওয়ার পিছনে খুব বড় একটা ভূমিকা রাখতেছে। টাইপ 2 হচ্ছে যাদের ধরেন কোনো এক্সারসাইজ কম করে, একটু স্থূল, ওভারওয়েট, এদের ক্ষেত্রে টাইপ 2 প্রবণতাটা বেশি আর কি বাচ্চাদের মধ্যে। শারীরিক নানা সমস্যার পাশাপাশি শিশুরা যেন মানসিকভাবে আঘাতপ্রাপ্ত না হয় সে ব্যাপারে অভিভাবকদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মানসিক সমস্যা হলে কেউ আসলে চিকিৎসকের কাছে যেতে চায় না। চিকিৎসকের কাছে যেতে চায় না কারণ আশেপাশের লোকজন যদি জানে যে তারা মানসিক রোগের চিকিৎসায় গেছে তাহলে সেই ক্ষেত্রে তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়। আমার ধারণা ডায়াবেটিক জাতীয় অসুখের ক্ষেত্রেও অনেক ধরনের এরকম সামাজিক স্টিগমা তৈরি হতে পারে। নিয়ম মেনে না চলে তাহলে তো লাইফ থ্রেটনিং হতে পারে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রামে বাড়িতে মানুষরা আসলে বুঝে না যে কীভাবে মেনে চলতে হবে, তা থেকে অন্য সমস্যা হয়, তখন ক্ষতির কারণ হতে পারে। কিন্তু যদি নিয়ম মেনে চলে বা সব কিছু আমরা যেরকম গাইডলাইন দিয়ে মেনে চলে তাহলে বাচ্চা সুস্থ থাকবে। চিকিৎসকদের মতে কমিউনিটি ভিত্তিক খেলার মাঠ গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানে শরীরচর্চা বাড়ানো এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করলে ভয়াবহ এই ঝুঁকি থেকে রক্ষা পেতে পারে ভবিষ্যৎ প্রজন্ম।
সন্দীপন শুভ, এখন সিলেট। ময়মনসিংহে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 10 জন। এর মধ্যে অবস্থা গুরুতর হয় 6 জনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাটোবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি পরিবহন। বিপরীত দিক থেকে আসা অপর বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত অন্তত 10 জনকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর পুলিশ বাস দুটিকে জব্দ করে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়। দেশের বাইরের খবর, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানের শপথ গ্রহণের পর বর্তমান পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দিয়েছেন সুশীলা কার্কি। নেপাল নিউজ দাবি করছে, অন্তর্বর্তী সরকার প্রধানের প্রস্তাবে তাৎক্ষণিক অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। পাশাপাশি আগামী বছর মার্চের 5 তারিখ সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। নতুন সরকার প্রধানকে অভিনন্দন জানিয়েছে ভারত। এদিকে নতুন সরকার প্রধান শপথ গ্রহণের পর কিছুটা হলেও স্বস্তিতে রাজধানীর কাঠমান্ডুর বাসিন্দারা। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। বিচার বিভাগ থেকে অবসর নিয়েছিলেন আরও 8 বছর আগে। দেশের ক্রান্তিকালে আবারও ফিরে এলেন। হিমালয় কন্যা নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ইতিহাস গড়লেন অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি। শুক্রবার শপথ গ্রহণের পরপরই নেপালের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। পাশাপাশি আন্দোলনকারী জেনজি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বর্তমান পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দেন তিনি। স্থানীয় গণমাধ্যম নেপাল নিউজে বলা হচ্ছে, তাৎক্ষণিকভাবে সুশীলার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। প্রেসিডেন্টের অফিস নিশ্চিত করেছে, স্থানীয় সময় শুক্রবার রাত থেকে বিলুপ্ত হয়ে গেছে পার্লামেন্টের প্রতিনিধি পরিষদ। এর আগে পার্লামেন্টের প্রতিনিধি পরিষদ অপরিবর্তিত রাখার প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্রপতি, কিন্তু নবনিযুক্ত অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা দাবি করেন, পার্লামেন্টের সদস্য নন এমন কেউ সরকার প্রধানের দায়িত্ব নিলে সংবিধান অনুসারে সংসদ ভেঙে দেয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আর শুরু থেকেই নেপালে আন্দোলনরত জেনজি শিক্ষার্থীদের দাবি ছিল, বিগত সরকারের প্রতিনিধি পরিষদ ভেঙে নতুন সরকার প্রধানকে দায়িত্ব দিতে হবে। যদিও পার্লামেন্ট ভেঙে দেওয়ার এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে দাবি করছে নেপালের বার অ্যাসোসিয়েশন। তবে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। নেপাল নিউজ জানায়, শুরুতে 7 সদস্যের একটি অস্থায়ী মন্ত্রিসভা গঠন করা হবে, তবে সেখানে জেনজির কোনো প্রতিনিধি থাকবে না। আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে, যাদের কাজ হবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করা। এদিকে নতুন সরকার প্রধানকে স্বাগত জানিয়েছে ভারত। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশী দেশে গণতন্ত্র সমুন্নত রাখতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করবে নয়াদিল্লি। পাশাপাশি শুক্রবার থেকে স্বাভাবিক হয়েছে নেপাল ভারত সীমান্তে বাণিজ্য পরিস্থিতি। গেল মঙ্গলবার কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিল হামি নেপাল নামের একটি সংগঠন। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে সুশীলা শপথ নেয়ার পর সামাজিক মাধ্যমে সাফল্য উদযাপন করতে দেখা গেছে তাদের। পাশাপাশি গেল 3 দিন ধরে থমথমে পরিস্থিতি বিরাজ করার পর অবশেষে শান্তি ফিরেছে রাজধানী কাঠমান্ডুতে। देशले एउटा निकास पाएको छ र धेरै लामो समयपछि देशको राजनीतिक उसमा घटनाक्रममा पनि परिवर्तन आएको छ र देशले एउटा। এদিকে গণ আন্দোলনের রেশ কাটলেও এখনও নিরাপত্তা সংকট কাটেনি নেপালে। গেল কয়েকদিনে নেপালের বিভিন্ন কারাগার থেকে প্রায় 13,500 জন কয়েদি পালিয়ে গেছেন। এর মধ্যে কিছু কয়েদিকে গ্রেপ্তার করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে বেশিরভাগ। পাশাপাশি শুক্রবার পর্যন্ত 268টি বেহাত হয়ে যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 2023 সাল থেকে শুরু হওয়া জাতিগত সংঘাতের পর আজ প্রথমবারের মতো মণিপুর গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণ আগে সেখানে পৌঁছান তিনি। সফরে মণিপুর রাজধানী ইম্ফল ও চূড়াচাঁদপুরে যাবেন তিনি এবং সফরে বেশ কিছু উন্নয়নমূলক কাজের প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এছাড়া 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত মণিপুর পুলিশ হেডকোয়ার্টার্স ভবনের উদ্বোধন করবেন তিনি। এগুলোর পাশাপাশি ইম্ফলে একটি জনসভাতেও যোগ দেবেন মোদী। এর আগে আজ সকালে মিজোরামের আইজলে পৌঁছান নরেন্দ্র মোদী। সেখানে বৈরাবী সাইরাং রেল লাইনের উদ্বোধন করেন তিনি। এটি মিজোরামের সঙ্গে ভারতের অন্যান্য অংশকে যুক্ত করবে।
लोगों को यात्रा में आसानी होगी। साथ ही ये रेल मार्ग। খেলার খবর, এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচ জিতে দারুণ শুরু করে টিম বাংলাদেশ। সুপার 4 নিশ্চিত করতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন, লঙ্কানদের বিপক্ষে দ্বৈরথ নিয়ে ভাবছেন না তিনি, চ্যাম্পিয়ন হবার লক্ষ্যই এগোচ্ছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন ফারহান ইহসান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বৈরথ বেশ আকর্ষণীয়। নিদাহাস ট্রফি থেকেই সাদা বলের যে কোনো ফরম্যাটে দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকে ভক্তরা। এবার এশিয়া কাপেও বাঘসিংহের জমজমাট লড়াইয়ের অপেক্ষা। টি-20 ফরম্যাটে 20 বারের দেখায় শ্রীলঙ্কার 12 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় 8টিতে। এর মাঝে নিরপেক্ষ ভিন্নতে শ্রীলঙ্কার 3 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় 1টিতে। তবে গেল জুলাই মাসে শ্রীলঙ্কার ঘরের মাটিতে 2-1 ব্যবধানে লঙ্কানদের হারিয়েছে লিটন বাহিনী। শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সময় খেলার অভিজ্ঞতা দলে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস তানজিম সাকিবের। শ্রীলঙ্কার এগেনস্টে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো। ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা জিতছি, ইভেন লাস্ট সিরিজেও আমরা জিতছি তাদের সাথে। সো এটা আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ দিবে। আর যেহেতু অনেক ম্যাচ খেলছি ওদের সাথে, প্রত্যেকটা প্লেয়ারকে আমরা চিনি, প্রত্যেকটা প্লেয়ারকে জানি, তাদের উইক জোনও জানি। সো আমরা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে মাঠে নামবো। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবার পথটা কঠিন হলেও বাংলাদেশের কাছে ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ দাবি করেন তানজিম সাকিব। প্রতিপক্ষ যেই হোক, সব ম্যাচেই জয়ের জন্য মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। একটা টুর্নামেন্ট যখন আমরা খেলতে আসছি এবং আমাদের টার্গেটটা অনেক হাই, আপনি যে টিমের এগেনস্টে খেলেন না কোনো, জেতাটা মুখ্য বিষয়। এটা হোক শ্রীলঙ্কা, হোক আফগানিস্তান, হোক ইন্ডিয়া, পাকিস্তান। এশিয়া কাপের দলগুলোর বিশ্লেষণ নিয়ে বাংলাদেশকে নিয়ে আশ্বিনের তির্যক মন্তব্যকে পাত্তা দেননি তানজিম, বরং নিজের আগ্রাসী বোলিংয়ের মতোই জানালেন মাঠের খেলাতেই নিজের সেরা খেলাটা উপহার দিতে চান তারা। এগুলো আসলে ডাজেন্ট ম্যাটার কে কি বললো না বললো, আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি, আমরা আমাদের বেস্টে খেলবো। এখন আমাদেরকে বড় টিম বলো ছোট টিম বলো, এটা আসলে দেখার কোনো টাইমই নেই, এটা দেখার কোনো বিষয় না আমি মনে করি। শনিবার শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় মুখোমুখি হবে দুই দল। ফারহান ইহসান, এখন, ঢাকা। লা লিগায় রাতে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। এদিকে সিরিয়ায় হাই ভোল্টেজ ম্যাচে ইউভেন্টাসের মুখোমুখি হবে ইন্টার মিলান। চলতি মৌসুমের শুরু থেকে আত্মবিশ্বাসী মাদ্রিদিস্তারা 3 ম্যাচে জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। দারুণ ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে, নিয়মিত পাচ্ছেন গোলের দেখা। টেবিলের তলানির দিকে থাকা সোসিয়েদাদের বিপক্ষেও গোল চাইবেন ফ্রেঞ্চ তারকা, জয় চাইবে তার দল। এদিকে বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাস ও ইন্টার মিলান। যদিও মৌসুমের শুরুতেই উদিনেসের কাছে হেরে হোঁচট খেয়েছে মিলানের দলটি। অন্যদিকে 2 ম্যাচে 2 জয় তুরিনের দলটির। দুই দলের মুখোমুখি 74 ম্যাচে 31টির জয় পেয়েছে জুভেন্টাস, 17টিতে জয় ইন্টারের। তবে সবশেষ 5 ম্যাচে মিলানের দলটিকে হারাতে পারেনি শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জ্যাকসুতে ভোট গ্রহণের 45 ঘন্টা পর গণনা শেষ, সন্ধ্যা 7টায় ফলাফল ঘোষণার আশা। কমিশনের আরেক সদস্য রেজওয়ানা করিমের পদত্যাগ। ডাকসু ও জাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নেই বলছেন বিশ্লেষকরা। জাতীয় নির্বাচনে মডেল হিসেবে প্রয়োগের পরামর্শ। বৈধ প্রক্রিয়ায় সংবিধান সংশোধনে রাজি বিএনপি। সংস্কার এগিয়ে নিতে নির্বাচিত সরকারের ভরসা আইন উপদেষ্টার। বিচারবিহীন নির্বাচন মানবে না জামাত। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই 5 মার্চের নির্বাচনের ঘোষণা সুশীলা কার্কের। স্বস্তি ফিরতে শুরু করেছে কাঠমান্ডু সহ অন্য শহরেও। প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে রাতে মাঠে নামবে টাইগাররা। সুপার 4 নিশ্চিতে শ্রীলঙ্কাকে হারানোর প্রত্যয় লিটনদের। এ ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon। আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।